প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির রোজগার স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন। দর্শক, আজ আমরা কথা বলবো চোখ নিয়ে। আলোচনার বিষয়টি নির্ধারিত হয়েছে চোখের অসুখ। আলোচনায় আমরা জেনে নেবার চেষ্টা করব সাধারণত চোখে যে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, প্রতিকার প্রতিরোধ, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন প্রসিদ্ধ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর কৌশিক চৌধুরী। তিনি সহকারী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। দর্শক, আপনারা জানেন আমাদের আয়োজনটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা অথবা যে কোনো মতামত নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। চোখের অসুখ, এর ভিতর কিন্তু অনেকগুলো সাধারণ সমস্যা যেটি আমরা দৈনন্দিন জীবনে নিজেদের ক্ষেত্রে ঘটেছে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে দেখেছি, কালিগস ফ্রেন্ডসদের ভিতর দেখেছি, চোখের নানা ধরনের সমস্যা হয়ে থাকে। আপনার কাছে চোখের কোন কোন ধরনের জটিলতাগুলো নিয়ে মানুষরা বেশি এসে থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত, চোখের সবচেয়ে বেশি কমন সমস্যা হচ্ছে চোখের পাওয়ার। চোখের সবাই বলে থাকে, আমরা যে স্বাভাবিক চলতে এটাকে বলে থাকি চোখের পাওয়ার। চোখের পাওয়ার বলতে আমাদের যে হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, যে মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার, এই নিয়েই আমাদের কাছে রোগীরা বেশি আসে চশমার জন্য। আমরা সেটা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে সে পাওয়ারটা চেক করে থাকি এবং পাওয়ার দিয়ে থাকি। এটা একটা। আর 2 নম্বর হচ্ছে চোখের যে চুলকানো, যে এখন ড্রাই আইটা বেশি হয়। যেহেতু আমরা ডিভাইস ইউজ করছি, বিভিন্ন এসিতে থাকছি, ড্রাই আইটাই বেশি আমাদের চোখে বেশি আসে, ড্রাই আই। আর হচ্ছে আর বিভিন্ন সিজনাল কনজাংটিভাইটিসগুলো সিজনাল রোগ হিসেবে বেশি আসে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে, এমনি কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিসও আমাদের কাছে নিয়ে আসে। ভাইরাল কনজাংটিভাইটিস শুধু কনজাংটিভাকে অ্যাটাক করে না, ক্যারাটাইটিস নিয়েও আসে, কর্নিয়াকেও অ্যাটাক করে। অর্থাৎ চোখের কমন রোগগুলোর ভিতরে আপনি বেশ কয়েকটি সমস্যার কথা বললেন। চোখের পাওয়ার, এটির সাথে আসলে কম বেশি আমরা অনেকেই পরিচিত। সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত যে পরিবারে হয়তো কখনো কখনো কোনো না কোনো সদস্যর চশমা লাগছে। চোখের পাওয়ার এর মানে উপসর্গগুলো কি হতে পারে? যে যার হয়তো যিনি হয়তো চোখের চিকিৎসকের কাছে যাননি, চোখের লেন্সের পাওয়ারটি মাপেননি, কিন্তু তিনি কি কি ধরনের সমস্যা বা লক্ষণ তার ভিতর হলে আসলে তার চিকিৎসকের কাছে যেয়ে চক্ষু পরীক্ষা করে নেওয়া উচিত? চোখের পাওয়ার যে অনেক সময় রোগীরা, যেটা বিশেষ করে ইয়াংদের ক্ষেত্রে, তারা অনেক সময় বলে থাকে যে আমরা দূরের জিনিস দেখি না। বিশেষ করে স্কুল চাইল্ড বা একটু বয়স হয়েছে, তখন দেখছে না, তখন আমরা রোগীকে সাধারণত চোখের দৃষ্টিশক্তিটা কতটুকু আছে এটা চেক করি। তারপর বিভিন্ন যদি দেখি দৃষ্টিশক্তি স্বাভাবিক নেই, মানে স্বাভাবিক মানুষের, তখন আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তারা আসলে কতটুকু পাওয়ার আছে, তার চোখে কোনো পাওয়ারজনিত ত্রুটি আছে কিনা, যেমন হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, আমরা যেগুলোকে বলে থাকি মাইনাস পাওয়ার প্লাস পাওয়ার। তো সেই জিনিসগুলো আমরা নির্ণয় করে থাকি এবং ভালো করে যখন চেক করে তারপর আমরা তার চশমাটা প্রেসক্রাইব করে থাকি। এই ক্ষেত্রে যদি হয়তো কেউ, এই যে আপনি বলছেন হ্রস্ব দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি, কেউ যদি হয়তো চশমা, তাকে চিকিৎসক বলেছেন যে আপনার উচিত চশমা পরে থাকা, অনেক সময় হয় যে আলসেমিজনিত কারণে বা কসমেটিক পারপাসে তিনি চাচ্ছেন না বা পড়া হয় না, তাতে কি চোখে কোনো জটিলতা তৈরি হতে পারে? অবশ্যই। একটা চোখ যেহেতু একটা মানুষের একটা এসেনশিয়াল একটি অর্গান, সেন্স অর্গান, সেটি যদি ঠিকভাবে কাজ না করে বা সেটি দিয়ে ঠিকমতো কাজ করতে যদি পারা না যায়, তাহলে তো কিছু মানসিক সমস্যা হবে এবং শারীরিক সমস্যাও হতে পারে। যেমন মাথা ব্যথা হয়, অনেক সময় চোখে না দেখলে বমি বমি ভাব হয়। আর চোখে যদি খুব বেশি না দেখে থাকে, তাহলে তো তার যে দৈনন্দিন যে কাজকর্ম, সেটির পারফরমেন্সও তো অনেক কমে যাবে। যে তার অর্থাৎ বেশ কিছু ধরনের তার স্বাভাবিক অ্যাক্টিভিটি থেকে শুরু করে শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। যারা মধ্যবয়স পার হচ্ছে, এই ধরনের ব্যক্তিদের মাঝে মাঝে শোনা যায় যে তাদের
স্বাভাবিক কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে, যে হয়তো আগে তিনি চোখে ভালোই দেখতেন, দেখা গেল বয়স 40-45 হয়েছে, তার চোখের দৃষ্টিশক্তিতে তার কনফিডেন্সটা কিছুটা কমে গিয়েছে। এটি মাঝে মাঝে অনেকের ক্ষেত্রেই শোনা যায়। কি কারণে এমনটি হতে পারে? হ্যাঁ, চোখের যেটাকে আমরা বলি চোখের যখন 40-এর দিকে বা যায় বা 40 পার হয়ে গেলে চোখের বেশিরভাগ মানুষের চোখের লেন্সটা যে এটা একটু হার্ড হওয়া শুরু করে এবং তার কাছে দেখার যে ক্ষমতাটা এটা ধীরে ধীরে কমতে শুরু করে, অ্যাকোমোডেশন ক্ষমতা কমে যাওয়ার ফলে এটিকে আমরা যেটা চালসে বলি আর কি, প্রেসবাইপিয়া বা চালসে বলে থাকি। এটি সাধারণত আমাদেরকে ওই যে কাছের যে প্রেসবাইপিক গ্লাস এগুলো দিয়ে আমরা কারেকশন করে থাকি। এটা আবার কারেকশন করার সময় আমরা আবার মানে রোগী দূরের জিনিস দেখছে কিনা সেই ব্যাপারেও আমরা চেক করে থাকি, হ্যাঁ, স্ক্রিনিং করে থাকি। হ্যাঁ, অনেক দূরের জিনিস যেটি যার চিকিৎসা যদি দূরের দৃষ্টি ঠিক থাকে, সেক্ষেত্রে অনেকে আমরা দেখি যে রিডিং গ্লাস ব্যবহার করতে। আপনি নিশ্চয়ই সেই রোগীগুলোর কথাই বলছেন। জি, চোখ ওঠা এটি কিন্তু সাধারণ মানুষের কাছেও বেশ পরিচিত। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে হয়তো চোখ লাল হয়ে রয়েছে, চোখ দিয়ে কিছুটা কারো কারো ক্ষেত্রে কেতরের মতো যাচ্ছে। এটিকেই তো চোখ ওঠা বলছে। কি কারণে এমনটি হতে পারে? হ্যাঁ, চোখটা অনেক সময় একটি প্যান্ডেমিক অনেক সময় হয়, অথবা এপিডেমিকও হতে পারে, অনেক সময় অনেক ক্ষেত্রে এমনি একটা নির্দিষ্ট জায়গায়ও হতে পারে। এগুলো সাধারণত ভাইরাল কনজাংটিভাইটিস হয়। যদি এরকম হয়, ভাইরাল যেহেতু দ্রুত ছড়ায় ভাইরাস, সে কারণে সেগুলো চোখকে বেশি আক্রান্ত করে। এটির ক্ষেত্রে চোখ লাল হয়ে যেতে পারে এবং সেকেন্ডারি ইনফেকশন বা এই যে চোখ লাল হয়েছে ভাইরাস ইনফেকশন, যেহেতু এখানে ভাইরাস ইনফেকশন হয়েছে, পানি পড়ছে, কিছু পিচুটি জমছে, সে কারণে ওখানে আবার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়। তো এইটা একটা কমন রোগ। আরেকটি হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। যেহেতু আমাদের এনভায়রনমেন্টাল পলিউশনটা অনেক বেশি, সে কারণে অ্যালার্জিক কনজাংটিভাইটিসটা ইদানিং অনেক বেশি হয়ে থাকে এবং চোখ চুলকায়, মানে একটা ইরিটেশন হয়। এই জিনিসগুলো নিয়ে কমনলি রোগীরা আমাদের কাছে আসে। যেটি আপনি বলছিলেন যে হয়তো তার এক চোখে হয়েছে, তার কোনো ভার্সিটির কোনো ফ্রেন্ডের হয়েছিল, তার কিছুদিন পরে দেখা গেল তারও চোখ লাল হয়ে গেছে, চোখে কিছুটা ডিসকমফোর্ট হচ্ছে, চোখ দিয়ে কিছুটা পিচুটির মতো বের হচ্ছে। এই পর্যায়ে আমাদের একটি কমন প্র্যাকটিস রয়েছে, আমরা হয়তো অনেকে কলের পানি দিয়ে চোখটি ধোবার চেষ্টা করি যে ডিসকমফোর্টটা থেকে বের হওয়ার জন্য। এই প্র্যাকটিসটিকে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক আমি এটিকে এখন আমরা এটিকে সাজেস্ট করি না, কারণ অনেক সময় এই চোখ কী কারণে চুলকাচ্ছে এটি আবার দেখার বিষয়। কর্নিয়া যদি অ্যাটাক হয়ে থাকে, কর্নিয়াতে যদি কোনো প্রকার লেশনস থাকে বা রোগ থেকে থাকে, তখন সেক্ষেত্রে কলের পানি দিয়ে যে চোখ ধুইছে, কলের পানি তো কন্টামিনেটেড ওয়াটার, সেই জায়গায় জীবাণু থাকতে পারে। সেই জীবাণু যদি কর্নিয়াকে অ্যাটাক করে, তাহলে সেখানে কর্নিয়ার আলসার হওয়ার সম্ভাবনা আছে। এটিকে ভীষণ বিপদ। অর্থাৎ যে চোখ লাল হয়েছে, চোখে ডিসকমফোর্ট হচ্ছে, আসলে কলের পানি দিয়ে চট করে চোখটা ধুয়ে ফেললাম, তাতে উপকারের থেকে হয়তো বা আমরা বিপদ ডেকে আনছি। কি করা যেতে পারে ঘরোয়াভাবে, কি করা যেতে পারে যদি এই মুহূর্তে আমাদের কোনো দর্শকের চোখ উঠে থাকে? ওনার জন্য আপনার পরামর্শ কি? হ্যাঁ, চোখ যদি উঠে থাকে তাহলে একটাই পরামর্শ, ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে উনি যেভাবে যে জিনিসগুলো প্রেসক্রাইব করছে, সাধারণত অ্যান্টিবায়োটিক, অনেক সময় অ্যান্টিভাইরালও দিই যদি কর্নিয়া অ্যাটাক হয়ে থাকে, অ্যান্টিভাইরাল, তারপর আমরা লুব্রিক্যান্ট ড্রপ দিই যেন অস্বস্তি না লাগে, এগুলো আমরা দিয়ে থাকি সেই জিনিসগুলো। আর ভাইরাস যেহেতু এটা সেলফ রিমিটিং ডিজিজ, সেটা আপনি থেকে ভালো হয়ে যায় যদি কর্নিয়া অ্যাটাক না করে। আর এর যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, যেহেতু পানি পড়ছে, পিচুটি হচ্ছে, ওখানে অনেক সময় ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। সেই কারণে আমরা প্রোফাইলেক্টিভ হিসেবে অনেক সময় অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি। এগুলো ব্যবহার করলে সাধারণত কনজাংটিভাইটিস একটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। তবে আপনি যে বার্তাটি দিচ্ছিলেন যে আসলে নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া, কারণটি খুঁজে নেওয়া যে এটি কি কারণে এমনটি হচ্ছে, এই যে এবং চোখ ওঠা, লাল চোখের আর কোনো কারণ আছে কিনা সেটিও নিশ্চয়ই চিকিৎসক দেখে নেবেন যে অন্য কোনো কারণ রয়েছে কিনা, নাকি এটি কেবলমাত্রই কনজাংটিভাইটিস অথবা চোখ ওঠা।
আহ, আপনি বলছিলেন চোখ শুকিয়ে যাওয়া বা ড্রাই আইস, আপনি বলছিলেন আমাদের লাইফস্টাইলের সাথেও এর সম্পর্ক রয়েছে। আমাদের ডিভাইস বেশি দেখছি, এসি রুমে থাকছি, হয়তো হাইড্রেশনও অনেক ক্ষেত্রে আমরা অনেকে সঠিকভাবে মেনটেন করছি না, সব মিলিয়ে হচ্ছে। ড্রাই আইস থাকলে কি ধরনের ঝুঁকিতে একজন মানুষ পড়তে পারেন? ধন্যবাদ। ড্রাই আইস যদি থাকে তাহলে রোগী চোখ সবসময় চুলকাবে, রোগী ফরেন বডি সেন্সেশন আমরা বলি, কিছু যেন পড়ে আছে চোখের মধ্যে, সবসময় রোগী বলবে খচখচ করে। তো এই জিনিসগুলো খুব ইরিটেটিং, এবং রোগী ওই ক্ষেত্রে রোগীর দেখারও প্রবলেম হতে পারে অনেক সময়, যেহেতু বারবার চোখ যে চোখে একটা অস্বস্তি লাগছে, তখন চোখ টায়ার্ড হয়ে যাবে, মানে কাজের দক্ষতা কমে যাবে। তো ড্রাই আই সিভিয়ার মানে ডিভাস্টেটিং, এবং অনেক সময় ড্রাই আইয়ের ফলে কর্নিয়াতেও সমস্যা হয়ে থাকে, এবং কর্নিয়ার যে অ্যাব্রেশন হয়ে থাকে বা কর্নিয়াতে কিছু যে সারফেসটা একটু ডিফর্মিটি হয়ে যায়, তখন এটি আরও বেশি পেইনফুল হয় এবং খুব বেশি অস্বস্তির কারণ হয়। তো ড্রাই আই এখন আমাদের এইতে ড্রাই আইটা একটা আমাদের কনসার্নের বিষয়, কারণ হচ্ছে আমরা অনেক ডিভাইস ইউজ করছি, তারপর ল্যাপটপ, এই জিনিসগুলো সব ইউজ করছি বিভিন্ন ডিভাইসে, এসিতে থাকছি। তো ড্রাই আই আমাদের এখন খুব কমন একটা সমস্যা। আবার এনভায়রনমেন্টে আমাদের পলিউশন আছে, সেগুলো আমাদের চোখের যে পানি উৎপাদনকারী গ্ল্যান্ডগুলোকে তারা অ্যাটাক করছে, এবং সেখানে বারবার ইনফ্ল্যামেশন করে সেইগুলো শুকিয়ে যাচ্ছে, সেটার ফলে ড্রাই আই আরও অ্যাগ্রিভেট করে। শারীরিক যে অন্যান্য বিভিন্ন ধরনের রোগ রয়েছে, শারীরিক রোগের সাথে কি এই ড্রাই আইজের কোনো সম্পর্ক থাকতে পারে, বিশেষ করে বাত রোগের সাথে? হ্যাঁ, যেমন জোগেন্স সিনড্রোম আমরা বলি, এটা তো এক ধরনের বাত রোগ। হ্যাঁ, এবং এই জিনিসগুলোকে কিন্তু ড্রাই আইকে অ্যাগ্রিভেট করে। বিভিন্ন বাত, শরীরের বাত, বিভিন্ন এসএলই, বিভিন্ন এই জিনিসগুলো শরীরের যে পানি উৎপাদনকারী, চোখের যে পানি উৎপাদনকারী গ্ল্যান্ডগুলো আছে, গ্ল্যান্ডগুলোকে আক্রান্ত করে ইনফ্ল্যামেশনের মাধ্যমে, প্রদাহের মাধ্যমে, এবং সেই প্রদাহের মাধ্যমে তখন গ্ল্যান্ডগুলো শুকিয়ে যাওয়ার ফলে পানির যে উৎপাদন ক্ষমতা, চোখের যে পানি উৎপাদন, এটি কমে যায় এবং ড্রাই হয় ফলশ্রুতিতে। জি, আপনি একটি বিষয় বলছিলেন যে সাধারণ চোখ ওঠা অল্প দিনের ভেতরেই আসলে সেরে যায়, তবে কারো অ্যালার্জিজনিত কারণে এই চোখ ওঠার প্রাদুর্ভাব বা অ্যালার্জিক কনজাংটিভাইটিস দেখা যায়। তাদের ক্ষেত্রে কি এই সমস্যাটি দীর্ঘমেয়াদী বা লম্বা সময় ধরে থাকতে পারে? না, সেটি আসলে ওই যে একুট কন্ডিশন সেটির কারণে না, সেটি তো আমরা বলেছি যে যা কজেটিভ মানে অর্গানিজমে আমরা চিকিৎসা করে থাকছি, এটা আপনি। কিন্তু মানে এই যে ড্রাই আই ডিফারেন্ট, এটি অনেক দিন ধরে মানে লাস্টিং করতে পারে, এবং হ্যাঁ লম্বা সময়, এবং এটি আমরা সাধারণত লুব্রিক্যান্ট ড্রপগুলো দিয়ে এটির চিকিৎসা করার চেষ্টা করি। বাজারে এখন অনেক প্রিজারভেটিভ ফ্রি লুব্রিক্যান্ট ড্রপ আছে, যেগুলো ইনফ্লামেশন প্রদাহকেও প্রিভেন্ট করে, আর সাথে যে চোখের যে সারফেস, লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে সারফেসটাকে। জি, যে জায়গাটিতে আরেকটি কমন রোগ নিয়ে আপনার কাছে জানতে চাই, যে কখনো কখনো দেখা যায় যে আমাদের চোখের পাতায় কিছুটা ফুলে লাল হয়ে তীব্র ব্যথা হচ্ছে, গোল হয়ে, গুটলির মতো হয়ে, এটি কি কারণে হয়ে থাকে? এবং এটি সাধারণত দুইটি কারণে হয়। একটা হচ্ছে স্ট্রাই, এটি যে আমাদের যে চোখে এখানে যে লোমকূপগুলো আছে, চোখের পাতার যে মার্জিনের যে লোমকূপগুলো আছে, ওগুলো অনেক সময় ব্লক হয়ে গিয়ে ওইখানে ইনফেকশনের মতো সৃষ্টি হয়ে স্টাই হয়। আবার চোখের যে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের যে ম্যামেরিয়ান গ্ল্যান্ড আছে, তারপর এই যে পানি যাওয়ার যে রাস্তাগুলো, বিভিন্ন সিক্রেটারি গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলো যদি কোনো কারণে এই যে ধুলোবালি, তারপর বিভিন্ন রকম যে পদার্থগুলো আছে, বালি এবং নোংরা, চোখের যে নোংরাগুলো, পিচুটি, এগুলো অনেক সময় ওই জায়গাগুলোকে ব্লক করে দেয় এবং গ্ল্যান্ডগুলোর মুখকে ব্লক করে দিয়ে ওই যে ওখানে ইনফ্ল্যামেশনকে যেটা ঘটায়, মানে একটু প্রাদুর্ভাব ঘটায়, যে এটা বেড়ে যায় ইনফ্ল্যামেশন, যে ম্যাটেরিয়ালসগুলো জমে, তখন এটাকে আমরা বলি ইন্টারনাল অর্ডিউলাম। আবার এটা যখন ইনফ্ল্যামেশন যদি অনেক দিন থেকে যখন একটু শক্ত হয়ে যায়, ইনফ্ল্যামেশন কমে গেছে বাট শক্ত হয়ে গেছে, ফুলে আছে, এটিও পাওয়া যায়।
ক্যালাজিয়ন বলি আমরা এটাকে। ক্যালাজিয়ন বলা হয়ে থাকে medical ক্যালাজিয়ন ভাষায়। বলি, হ্যাঁ। চোখের কমন কয়েকটি রোগ সম্পর্কে কিন্তু চটপট আমরা আপনার কাছ থেকে কিছু ধারণা পেলাম। আরও বিস্তারিত জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। রাইট দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি চোখের অসুখ নিয়ে। বেশ কিছু চোখের সমস্যা কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনায় নিয়ে এসেছি। চোখের দৃষ্টি শক্তির, বা আমরা যদি সহজ ভাষায় যেটিকে বলতে পারি চোখের পাওয়ারের সমস্যা, সেটি চোখ ওঠা, এই জাতীয় রোগগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলছি। চোখ শুকিয়ে যাওয়া, ড্রাই আইস, সেটি সম্পর্কে জেনেছি এবং জানতে পারলাম এই সমস্যাটি কিন্তু আজকাল সমাজে বেশ প্রকোপ দেখা দিয়েছে এই সমস্যা। চলুন দর্শক, আরও চোখের নানাবিধ রোগ নিয়ে আমরা আলোচনা করব, সাথেই থাকুন। শারীরিক যে নানা ধরনের রোগ রয়েছে আমাদের, তার প্রভাব কি চোখে পড়তে পারে? হ্যাঁ, শারীরিক যে বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ একটি রোগ, ব্লাড প্রেশার একটি গুরুত্বপূর্ণ রোগ, বিভিন্ন বাত ব্যথা রয়েছে, বিভিন্ন ইনফেকশাস ডিজিজ, বিশেষ করে যক্ষা বা টিবি, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে যারা চোখকে খুবই সহজেই আক্রান্ত করে থাকে এবং কমনলি আক্রান্ত করে থাকে। যেমন ডায়াবেটিস তো চোখের সব অর্গানকেই আক্রান্ত করতে পারে, বিশেষ করে চোখের লেন্স। ডায়াবেটিস হলে কিন্তু ক্যাটারেক্ট তাড়াতাড়ি হয়, চোখের দৃষ্টিশক্তি অনেকাংশে কমে যায়। এটার বিভিন্ন কারণ আছে। অনেক সময় ডায়াবেটিসের ফলে লেন্সের মধ্যে পানি জমে যায়, সেটির ফলে লেন্সের যে রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস এটা চেঞ্জ হয়ে যায়, এটি একটি। আর ক্যাটারেক্ট, ছানি বা ক্যাটারেক্ট, এটি ডায়াবেটিস হলে খুব আর্লি পড়ে এবং ক্যাটারেক্টটা এই কারণে দৃষ্টিশক্তি কমে যায়। এছাড়া সবচেয়ে বড় যে রোগটা, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। চোখের ভেতর যে ডায়াবেটিসের ফলে রেটিনা যে আক্রান্ত করে, এটি ডায়াবেটিস কমনলি করে এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির দুইটি প্রকারভেদ আছে। একটি এনপিডিআর বলি আমরা, নন প্লোরিফারেটিভ, আরেকটি বলে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এনপিডিআরটা একটু মাইল্ড ফর্ম বা বিনাইন ফর্ম, কিন্তু পিডিআরটা খুবই ডিভাস্টেটিং, এটা খুবই খারাপ। এবং এটা মাইল্ড ফর্ম, যে এটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করে থাকি, মাইল্ড, এনপিডিআর, মডারেট, সিভিয়ার, এগুলো এইভাবে ভাগ করে থাকে। হ্যাঁ, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রেটিনাতে রক্তক্ষরণও হয় এবং চোখের যে অংশ দিয়ে আমরা দেখি, যে রেটিনার যে অংশ দিয়ে আমরা দেখি, মেকুলা বলি, সেখানে পানি জমতে পারে, পানি বা চর্বি জমতে পারে। তো এই পানি বা চর্বি সাধারণত চোখের দৃষ্টিশক্তিকে একটু কমিয়ে দেয়, এটি একটি। আর কাদের ক্ষেত্রে মূলত আপনি বলছিলেন যে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আপনার কাছ থেকে বর্ণনা শুনে যা বুঝছিলাম যে ডায়াবেটিস রোগটি চোখের অনেকগুলো অংশকে আক্রান্ত করতে পারে এবং বলছিলেন যে বেশ কিছু জটিল ধরনের সমস্যাও সে তৈরি করতে পারে। কাদের ক্ষেত্রে, সাধারণত কোন ধরনের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা এটি বেশি পাই, যে ডায়াবেটিস হওয়ার সাথে সাথে কি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে? ডায়াবেটিস হওয়ার সাথে সাথে হয় না, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদেরই বেশি হয়ে থাকে। এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে তাদের এটা বেশি হয়ে থাকে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে বেশি এই জটিলতা হয়। রক্তচাপ জনিত উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, যেটিকে আমরা মেডিকেল ভাষায় বলছি হাইপারটেনশন, তার কি কোনো প্রভাব চোখে পড়তে পারে? হ্যাঁ, চোখে তো অবশ্যই ব্লাড প্রেশার জনিত চোখের রোগ আছে। ব্লাড প্রেশার নিজেই একটি চোখের রোগ করে, যেটিকে বলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এটার আবার 4টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আর আরেকটি হচ্ছে সে নিজে আরও যে একটা স্ট্রোকের মতো করতে পারে, যেমন যে কোনো একটা ভেইন ব্লক করে দিতে পারে ব্লাড প্রেশার, বিআরভিও, এবং অথবা যে সেন্ট্রাল রেটিনাল ভেইন, রেটিনার ভিতর যে ভেইনটা আছে সেটাকে সেন্ট্রাল রেটিনাল ভেইন বলি, তাকে ব্লক করে দিতে পারে, সিআরভিও করতে পারে। এবং এইগুলো ব্লক যদি হয়ে যায়, অনেক সময় চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি মেকুলা, এটাতে রক্ত সঞ্চালন কমে যায়, অনেক সময় এখানে পানি জমতে পারে। আরেকটি চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয়। সিআরবিএর ক্ষেত্রেও সেম হয়, কিন্তু সিআরবিএটা বিআরবিএর থেকে একটু ডিভাস্টেটিং। অর্থাৎ আপনি বলছিলেন যে উচ্চ রক্তচাপও যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, সেটি চোখের রক্তনালীগুলোকেও ড্যামেজ করে দিবে। কখনো কখনো আমরা ব্রেইনে যেরকম স্ট্রোক হয়, চোখেও স্ট্রোক হতে পারে। অনেক চমকপ্রদ কিছু তথ্য পেলাম আপনার কাছ থেকে। একজন দর্শককে যুক্ত করে দিতে চাই। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি আব্দুল বাড়ি বগুড়া থেকে বলছি। জি,
আমার আমার দুই থেকে চোখে লেন্স লাগানো আছে, চোখ দুটা গরম আসলে এখন প্রচন্ড চুলকায়। জি, দর্শক আপনি লেন্স কবে লাগিয়েছিলেন? লাগাইছি 1 বছর হয়েছে। আচ্ছা, আর অন্য কোনো রোগ ব্যাধি কি আপনার রয়েছে, শারীরিক কোনো রোগ ব্যাধি? ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে। জি, কোনো প্রশ্ন কি রয়েছে দর্শকের উদ্দেশ্যে? না, চোখে আসলে আমি বুঝতে পেরেছি উনি যে প্রশ্ন করেছেন, উনি চোখের লেন্স লাগিয়েছেন কিন্তু চোখটা এখন চুলকায়। লেন্স তো হয়তো অনেক দিন আগেই লাগিয়েছে, কিন্তু হ্যাঁ, লেন্স লাগালে চোখে এটা হয়তো কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা ঠিক ফেকো অপারেশন বা লেন্স লাগালে একটু চোখের যে সারফেসটা আছে ওইটার একটু ইরেগুলারিটি হয়। তো টিয়ার ফিল্ম যে আমাদের যে চোখের যে টিয়ার ফিল্ম যেটা আছে, হ্যাঁ, পানির যে পর্দাটা আছে বা পানির যে লেয়ারটা আছে ওইটা একটু চেঞ্জ হয়। তো একটু চেঞ্জ হলে ড্রাই আইকে ওইটা এগ্রিভেট করে। এমনি যদি ড্রাই আই থাকে সেটিকে আরও এগ্রিভেট করে বা সারফেস ডিফর্মিটির কারণে এটা হতে পারে। এই চোখ শুকিয়ে গিয়ে চুলকানোর ভাবটি হতে হ্যাঁ, পারে। এখন ওই যে সারফেস ডিফর্মিটি থাকলে একটু তো টিয়ার ফিল্ম যখন ইউনিফর্মলি হয় না তখন একটু ইভাপোরেশনটা বেশি হয়, চোখে ড্রাই হওয়ার প্রবণতাটা বেশি এবং চোখ খচখচ করে এবং অস্বস্তিতে ভোগে। আমার মনে হয় দর্শক এই রোগেই ভুগছে, এটা হতে পারে। তবে এটা মনে হয় রিসেন্টলি করেছে বা এই কারণেই হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওই যে আমরা বলেছি, আমরা বিভিন্ন ধরনের বাজারে এখন লুব্রিকেন্ট ড্রপগুলো আছে, আমাদের দেশেও এগুলো তৈরি হয়। এই ড্রপগুলো যদি কেউ ইউজ করে তাহলে সাধারণত এই সমস্যা থেকে উনি পরিত্রাণ পেতে পারে। সেই ক্ষেত্রে ওনার জন্য আমাদের পরামর্শ থাকবে নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে যে এই বিষয়টির ব্যবস্থাপনাটি নিয়ে নেয়া। দর্শক আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন, সাথেই থাকুন। যে জায়গাতে কথা হচ্ছিল যে শারীরিক রোগ কিন্তু এর বহিঃপ্রকাশ চোখে, এর ভিতরে আপনি দুটো কমন রোগের কথা বলছিলেন, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। তাছাড়া আপনি বলেছেন যে কখনো কখনো যক্ষা রোগও দেখা যায়। যে আমাদের সাধারণ মানুষদের কিন্তু একটি ধারণা রয়েছে যক্ষা কেবলমাত্র ফুসফুসের রোগ, কিন্তু আপনি বলছিলেন যে না, এটিও চোখে প্রদাহ তৈরি করতে পারে। এছাড়া আর কোন ধরনের শারীরিক রোগের বহিঃপ্রকাশ আপনারা চোখে পেয়ে থাকেন? যেমন বাত ব্যথাও কিন্তু চোখকে আক্রান্ত করতে পারে। টিউবারকুলোসিস কিছুক্ষণ আগেই বলেছি। আবার এই বাত ব্যথাগুলো চোখের রেটিনাতে হ্যামোরেজ করে এবং ওখানে প্রদাহ করে এবং চোখের রেটিনার পেছনের যে লেয়ারটা আছে করয়েড বলি, এই করয়েডে ইনফ্লামেশন করে এবং এটি রেটিনাকে আক্রান্ত, রেটিনোকরয়েডাইটিস বলে। এইগুলো সব কিছুই চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই ক্ষতিকারক এবং চোখে এগুলো রেটিনাতে পার্মানেন্ট স্কার করে চোখের দৃষ্টিশক্তিকে এরা পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত করতে পারে। একটি প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে রাখতে চাই যে চোখ লাল হয়ে ওঠা, চোখের ডিসকমফোর্ট, সাধারণ মানুষের জায়গা থেকে আসলে কিন্তু আমরা অনেক সময় ধরে নেই এটি চোখ ওঠা। এছাড়া লাল চোখের কি আর চোখ ওঠা ছাড়া অন্য কোনো কারণে কি চোখ লাল হতে পারে? খুব সুন্দর প্রশ্ন এইটি। হ্যাঁ, চোখ ওঠা ছাড়াও বিভিন্ন কারণে লাল হতে পারে। যেমন চোখে যদি এমন স্পন্টেনিয়াসলি হ্যামোরেজ যদি হয়, রক্তক্ষরণ হয়, অনেক সময় ব্লাড প্রেশার যাদের বেশি থাকে বা যারা ওই যে ইকোস্প্রিন জাতীয় ওষুধ খায়, রক্ত তরলকারী ওষুধ খায়, ইকোস্প্রিন বা ক্লোপিডাগ্রোল, এই জাতীয় ওষুধগুলো খায় হার্টের ব্লকের জন্য, তখন তাদের অনেক সময় দেখা যায় যে চোখ চুলকালেও অনেক সময় তাদের যে এইগুলো আছে, এখানে যে ভেসেলসগুলো আছে, রক্তনালীগুলো আছে, এগুলো একটু টর্ন হয়ে ওই যে চোখে রক্তক্ষরণের সৃষ্টি করতে পারে কনজাংটিভাতে। এটাকে আমরা সাবকনজাংটিভাল হ্যামারেজ, এটি একটা লাল হওয়ার একটা কারণ। এছাড়া চোখে প্রদাহজনিত রোগ, সেটি কিন্তু লাল হলে কিন্তু খচখচ করে না, চোখে ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, চোখ ব্যথা করে, চোখে একটু চাপ দিলে খুব তীব্র ব্যথা হবে এবং চোখের দৃষ্টিশক্তিও অনেকাংশে কমে যায় এই ধরনের ব্যথায়। এছাড়া স্ক্লেরাইটিস বা এপিস্ক্লেরাইটিস বলি আমরা, এটাও চোখের একটি প্রদাহজনিত রোগ। চোখের যে আমরা সাদা অংশটা দেখছি এটি আসলে মূলত স্ক্লেরা বা ওখানে এপিস্ক্লেরাও আছে, তার উপরের লেয়ারটা। এখানে যদি কোনো প্রদাহ হয় সেক্ষেত্রেও চোখ লাল হতে পারে। এছাড়া গ্লুকোমা, চোখের যদি তীব্র ব্যথা হয়, চোখে কম দেখে, খুব একুট কনজেস্টিভ গ্লুকোমা, এই একুট কনজেস্টিভ গ্লুকোমা সবাই জানে, দর্শকরা এখন এই ব্যাপারটা জানে। তো এইটার ক্ষেত্রেও অনেক সময় চোখ লাল হয়, ব্যথা করে এবং মাথা ব্যথা তো করে।
একজন দর্শককে যুক্ত করে নিতে চাই এই আলোচনায়। দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফজলুল হক বলছিলাম কিশোরগঞ্জ থেকে। বয়স আমার 65। জি, ডাইন চোখটা ছানি পড়ছে বেশি আর কি, বাম চোখটাকে হালকা। জাতীয় চক্ষু ইনস্টিটিউটে মোটামুটি ভাবে দেখাইছি, ওখান থেকে রেফার করছে বঙ্গবন্ধু মেডিকেলে। ওখানে বাম চোখটা, ডাইন চোখটা বাদ দিয়ে আমার বাম চোখের আমার অপারেশনের জন্য বলছে। অপ্রিয় হইল সত্য কথা। পরে স্যারের মতো একজন ভাগ্য ভালো উনি আর কি আসছেন, আইসা আমার 1 নম্বরে ফাইলটা ছিল, এই ফাইলটা একটু লাস্টে গেছে। যে স্যারে আমাকে বাঁচাইছেন আর কি, ওই স্যার সাধারণত সব সময় আসেন না, হয়তো ফাইলটা পিছনে যাওয়াতে হয়তো উনি আমারে ইয়ে করে, আমি আবার হার্টের দর্শক আপনার জি শারীরিক সমস্যাটি যদি এখন আলোচনায় তুলে আনতেন। বর্তমানে আমার হার্টের একটু সমস্যার জন্য অপারেশন তারা করতে সাহস পাচ্ছে না। 45 হার্টবিটের মতো আছে। এই মতো অবস্থায় আমি কি করতে পারি স্যার? জি, ছানির অপারেশন, আপনার কি ছানি পড়েছে বলেছে কি ডাক্তার? জি জি জি, ডাইন চোখটা পুরো ছানি করেছে। আচ্ছা, ছানির অপারেশন খুবই ইমার্জেন্সি অপারেশন না। এটা আপনি যে আপনার যে হার্টের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে হবে, না হলে অপারেশন করতে গেলেই অনেক সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক সাথে আমি দেখেছি ওটি টেবিলেও রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। তো হার্টের যে সমস্যাটা আছে আগে সেটির সমাধান করুন হার্টের ডাক্তার দেখিয়ে। আর ছানি অপারেশনটা আমরা যে কোনো সময় আপনার যখন সিস্টেমিক কন্ডিশন বা হার্ট, তারপর ব্লাড প্রেশার, তারপর ডায়াবেটিস, এই জিনিসগুলো সবগুলো স্টেবল যখন থাকবে তখন আমরা আপনার ছানি অপারেশন যে কোনো সময় আমরা করতে পারবো। ধন্যবাদ দর্শক, আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন। যে জায়গাতে কথা হচ্ছিল যে আপনি বলছিলেন যে বেশ কিছু অন্যান্য কারণেও লাল চোখ হতে পারে, তার ভিতর কোনোটি চোখের জন্য ঝুঁকিকারক, যে আইসাইট থ্রেটেনিং, যে তার দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে, এমন কারণেও লাল চোখ হতে পারে। সব লাল চোখই যে চোখ ওঠা এটি ভাবার কোনো সুযোগ নেই। শিশুদের ক্ষেত্রে চোখের সমস্যা কেমন পেয়ে থাকেন? শিশুদের ক্ষেত্রে তো চোখের সমস্যা এখন অনেক কমন। প্রথম কথা হচ্ছে আমরা ডিভাইস ব্যবহার করি। ডিভাইস ব্যবহার করার ফলে শিশুরা সবসময় কাছের জিনিসের প্রতি থাকে। তাদের যে স্পুরিয়াস মায়োপিয়া আমরা বলি, তাদের যে লেন্স আইরিশ ডায়াফ্রামটা এটা সবসময় সামনের দিকে থাকার ফলে ওই জায়গায় একটু স্ট্যাগনেশন হয়ে থাকে, এবং মায়োপিয়া যে আর্লি একটা মায়োপিয়া, তাদের স্পুরিয়াস মায়োপিয়া, আসলে তাদের মায়োপিয়া নেই এবং ছিল না এবং নেই, কিন্তু ওই যে ডিভাইস ইউজ করার ফলে তার অ্যাকোমোডেশনটা পার্মানেন্ট, ওই কাছের অ্যাকোমোডেশনের ফলে আইরিশ লেন্স ডায়াফ্রামটা সামনের দিকে চলে আসার ফলে এই মায়োপিয়াটা হচ্ছে। তো এটা আমাদের এখন একটা কমন একটা সমস্যা। তো এইগুলোর ফলে আমরা এই দুটো আমরা চিকিৎসা করে থাকছি অনেক সময়, যে একটু ডাইলেটিং ড্রপ দিয়ে, যে এটাকে একটু এই অ্যাকোমোডেশনটাকে একটু রিলিভ করে দিয়ে এটা চিকিৎসা করে থাকছি। হ্যাঁ, কিন্তু এটা একটা সমস্যা ডিভাইসের ফলে। আর 2 নম্বর হচ্ছে চোখের যে আগে হয়তো রিফ্র্যাক্টিভ যে এররটা এটা ছিল, এটা আগেও ছিল, কিন্তু তখন এভাবে স্ক্রিনিং হতো না। এখন তো আমাদের ন্যাশনাল আই কেয়ার মানে যে ন্যাশনাল আই কেয়ারের মাধ্যমে আমরা এটি স্কুল সাইট টেস্টিং আছে, স্কুলে যে প্রি স্কুল চাইল্ডদের আমরা মানে করে থাকি, চোখ চেক করে থাকি যে তাদের কোনো রিফ্র্যাক্টিভ এরর আছে কিনা। রিফ্র্যাক্টিভ এরর থাকলে সেটা সেই অনুযায়ী আমরা ব্যবস্থাপত্র দিয়ে থাকি, এবং যেটার ফলে বিশেষ করে চশমা দিয়ে থাকি। এটার ফলে রোগীদের চোখের যে রোগ মানে যে বাচ্চাদের যে নির্দিষ্ট সময়ের আগে যদি চোখের যে এই জিনিসটা রিফ্র্যাক্টিভ এররটা যদি আমরা কারেকশন না করি, তার যে এমব্লাইপিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রোগীর সব কিছুই নর্মাল আছে, কিন্তু রোগীর চোখের পাওয়ারের সমস্যার কারণে সেই যে জিনিসটা 10 বছর, বিশেষ করে 10 বছরের ভিতর যে কমটা দেখে, সেই কম দেখাটা সে পরবর্তীতে আমরা চশমা দেওয়ার পরও বা রিফ্র্যাক্টিভ কারেকশন করার পরও এটা কারেকশন হয় না, মানে আশানুরূপ কারেকশন হয় না। এটাকে আমরা বলি এমব্লাইপিয়া।
অর্থাৎ সহজ করে বলতে পারি যে এটির প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা না নিলে কন্ডিশনটি এমন একটি জায়গাতে যাবে যখন চিকিৎসা নিয়েও খুব ফায়দা আসলে দেওয়া সম্ভব হবে। এটা আসলে এই ধরনের যে আমার যদি দেখা যাবে যে আমরা একটু আর্লি এজে যদি একটা হাত হারিয়ে ফেলি বা একটা কিছু হারিয়ে ফেলি, তখন দেখবে যে অপর হাতের শক্তিটা অনেক বেশি থাকে এবং ওইটা দিয়ে আমরা কাজ করি। এটাও ঠিক, যেহেতু আর্লি এজে সে দেখছে না, দেখার ফলে ওই আস্তে আস্তে ব্রেইন ওই জিনিসটাকে আর রিসিভ করতে পারছে না, মানে নিতে পারছে না। তো উনি যে কম বয়সে যে কম দেখাটা ছিল সেটাই রয়ে গেছে। এটাকে বলি আমরা আসলে এমব্লাইপি আর কি। আর ওইটি যেটি ছিল এটা প্লাস। বেশ নতুন কিছু শব্দের সাথেও কিন্তু আমার দর্শকরা পরিচিত হয়েছে আপনার মাধ্যমে। আরও কিছু জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি চোখের অসুখ নিয়ে। গত দুটি অংশে কিন্তু আমরা চোখের অনেকগুলো রোগ সম্পর্কে ধারণা পেয়েছি। আরও কিছু রোগ সম্পর্কে জানবো, আমাদের সাথেই থাকুন। আপনি একটি বিষয় আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে শিশুদের ক্ষেত্রে এই যে আমাদের লাইফস্টাইল জনিত কারণে ডিভাইস ব্যবহার, এসব কারণে চোখের একটি সমস্যা তৈরি হচ্ছে। তার বাইরে চোখের পাওয়ারের সমস্যা সেটি সবসময় ছিল, কিন্তু এখন ফ্যাসিলিটি বেড়েছে, মানুষজন পরীক্ষা করে, সেই কারণে ধরা পড়ছে যে কার কার চোখের সমস্যা। একেবারে নবজাতকদের যারা অনেক সময় ইন্টেন্সিভ সেবা তার চিকিৎসার জন্য প্রয়োজন হয়ে থাকে, যে জন্মের পরপরই, তাদের ক্ষেত্রে কখনো কখনো আমরা শুনি যে তার চোখেও কিছু সমস্যা পরবর্তীতে দেখা যাচ্ছে। এটির কারণটি কি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি আমরা যেটাকে বলে থাকি আরওপি, রেটিনোপ্যাথি, এটি একটি কমন সমস্যা। যেহেতু আমাদের শিশু মৃত্যুর হার কমে গেছে এবং শিশুরা আইসিইউতে যে সাপোর্ট, এটাও কিন্তু আমাদের একদম জেলা পর্যায়ে পর্যন্ত এই সাপোর্টটি রয়েছে এবং এটির ফলে শিশু মৃত্যুর হার কমে গেছে। কিন্তু অক্সিজেনের যে এই বাচ্চাগুলো, যেগুলো প্রিমেচিউর বাচ্চা, যারা নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করছে এবং যাদের ওজন কম থাকছে, যারা বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে বা সেপ্টিসেমিয়ায় ভুগছে, এই শিশুগুলোর অনেক ক্ষেত্রে চোখের মধ্যে রেটিনাতে কিছু প্রবলেম হয়ে থাকে। যেমন এদের যেহেতু রেটিনা আন্ডার ডেভেলপ থাকে, এরা যখন আইসিইউতে যায়, আইসিইউতে অক্সিজেনের একটা কনসেন্ট্রেশনের অক্সিজেন, মানে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন তারা পেয়ে থাকে। যখন তারা আবার এনভায়রনমেন্টে আসে তখন সেই অক্সিজেনের স্বল্পতা হয় এবং তার যে আন্ডার ডেভেলপ রেটিনা থাকে সেখান থেকে কিছু ভঙ্গুর রক্তনালী বা নিউ ভেসেলস আমরা বলি, সেই নিউ ভেসেলসের সৃষ্টি হয় এবং এই নিউ ভেসেলসগুলো হচ্ছে কালপিট এবং এগুলো ফেটে যায়, অনেক সময় রক্তক্ষরণ করে এবং এগুলো পাতলা পর্দার মতো গ্রো আপ করে এগুলো রেটিনাকে সামনে টান দিয়ে সামনের দিকে নিয়ে আসে। এইটি একটি খুবই ডিভাস্টেটিং একটি কন্ডিশন, এই কন্ডিশনটা। তো এটাই রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। এটির চিকিৎসা কিভাবে করা হয়ে থাকে যদি মোটা দাগে একটু সাধারণ করে আমার দর্শকদের জন্য বলতেন? এটির চিকিৎসা প্রথম হচ্ছে স্ক্যানিং। এগুলো যে হবেই সব রেটিনোপ্যাথি, আবার রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি হলেই যে সবার চিকিৎসা লাগবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তো কিন্তু সবাইকে স্ক্রিনিং করতে হবে। যেসব বাচ্চা প্রিমেচুর, যেগুলো বাচ্চা তাদের নির্দিষ্ট সময়ের আগে যারা জন্মগ্রহণ করে, যাদের ওজন কম থাকে, যারা সেপ্টিসিমিয়া, যারা আইসিইউতে থাকে, এই রোগীগুলোকে সাধারণত রেটিনা বিশেষজ্ঞ বা শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞদের মাধ্যমে চেক করতে হবে যে তাদের রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি হচ্ছে কিনা। সাধারণত আমরা রেটিনোপ্যাথি অফ প্রিমেচুর বাচ্চাগুলো জন্মগ্রহণ করার 4 সপ্তাহ পরে, 3 থেকে 4 সপ্তাহ পরে আমরা বলে থাকি যে তাদের স্ক্রিনিংটা করা দরকার, যে তাদের রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি ডেভেলপ হচ্ছে কিনা। যদি ডেভেলপ হয়ে থাকে তাহলে আমরা সাধারণত এটারও বিভিন্ন স্টেজ, টাইপ 1, টাইপ 2 আছে। যদি ভেসেলসগুলো খুব প্রসারিত থাকে, রক্তক্ষরণের প্রবণতা থাকে, তখন আমরা লেজার বা ইনজেকশনের মাধ্যমে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুর চিকিৎসা করে থাকি। আর যদি ভেসেলসগুলো প্রসারিত না থাকে, কোনো নেই, তাহলে এটা বিভিন্ন স্টেজ আছে। এই স্টেজগুলোতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এটাকে মানে অবজারভেশনে রাখি, এগুলো আপনি থেকে স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যায়। এই বিষয়ে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আপনি আলোচনার একটি সময় কিন্তু বলছিলেন যে যাদের অনিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রয়েছে
তাদের চোখের ভিতর রক্তনালী বাড়তি এবং অযাচিতভাবে কিছু রক্তনালী তৈরি হতে থাকে। কখনো কখনো কিন্তু শোনা যায় যে চোখের ভিতর বিশেষ ইনজেকশন প্রয়োগ করে থাকেন। সেই ইনজেকশনের কাজটি কি, এবং যতটুকু শুনেছি ইনজেকশনটা বেশ এক্সপেন্সিভ একটি ইনজেকশন দেওয়া হতে, তার কাজটি কি মূলত? হ্যাঁ, এই ইনজেকশনটা অনেক সময় ওই যে কিছুক্ষণ আগেই আমি বলেছি যে চোখের যে কেন্দ্র সেখানে যদি কোনো কারণে পানি জমে থাকে বা চর্বি জমে থাকে মানে ডায়াবেটিসের কারণে, তখন আমরা ইনজেকশনটা ইউজ করে থাকি। বাজারে বিভিন্ন ধরনের ইনজেকশন আছে, যেমন অ্যাভাস্টিন, লুসেন্টিস যেগুলোকে বলে থাকে, এগুলো এদের বাজারি নাম। এবং নতুন আছে বেবিসমো, এগুলো বাজারি নাম। এগুলো কতগুলো এদের কত জেনেরিক নামও আছে, এগুলো নতুন, এগুলো আমরা দিয়ে থাকি। যে এগুলো ইউজ করে থাকে, এই ইউজগুলো খুব এদের মধ্যে যেটা বলছি লুসেন্টিস বা বিভাসিজুম্যাব, তারপর হচ্ছে ব্রোলুসিজুম্যাব, তারপর হচ্ছে এই যে ফেরিসিজুম্যাব, এগুলোর দাম অনেক বেশি। এগুলো আমাদের সাধারণ লোকরা, ইভেন কি মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস এটা প্রোভাইড করতে পারে, অ্যাফোর্ড করতে পারে। তারপরে এভাস্টিন, যেটা অফ লেভেল ড্রাগ, বিভাসিজুম্যাব বলি, এই জিনিসগুলো আমরা এইটা আমরা সাপ্লাই দিচ্ছি বিভিন্ন আমাদের কিন্তু জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও আমরা এটার ন্যাশনাল আই কেয়ারের মাধ্যমে এটা আমরা এটা প্রোভাইড করছি, হ্যাঁ সাপ্লাই করছে। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা এনআইওতেও, আমরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা এটা দিয়ে থাকছি, হ্যাঁ করার চেষ্টা করছেন। এটা ফ্রি অফ কস্টে। কখনো কখনো যারা এই যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের রোগী বা অন্য কোনো রোগে ভুগছে, হঠাৎ করে দেখা যায় যে চোখের একটি মণি বাঁকা হয়ে গেছে, সেটি আর পূর্বের স্বাভাবিক অবস্থানে তিনি নিতে পারছেন না, এটি কি কারণে হয়ে থাকে? হ্যাঁ, চোখের মণি বাঁকা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। অনেক সময় যে চোখের যে মাসেলসগুলো আছে এগুলোর যে ইনকোঅর্ডিনেশনের কারণে বা যে এদের যে নার্ভ সাপ্লাই, এই নার্ভ সাপ্লাইয়ের ইনকোঅর্ডিনেশনের কারণেও অনেক সময় চোখ বাঁকা হয়ে থাকে। এটি আবার একটি হচ্ছে অল্টারনেটিভ, আরেকটি মানে এক চোখে বেশি হতে আর চোখে কম হতে পারে, এইভাবে হয়ে থাকে। অনেকে আবার এগুলোকে লক্ষ্মী টেরাও বলে। তো যাই হোক, এই অনেক সময় এই টেরাটা আবার বেশি হয়ে থাকে, বেশি হয়ে থাকলে এটা কসমেটিক্যালি এবং চোখে দেখারও অনেক সময় সমস্যা হয়। আমার কিছুক্ষণ আগেই আমি বলেছি, বাচ্চাদের যদি অ্যামব্লাইপিয়া ডেভেলপ করে, তখন সেই যে চোখটাতে বেশি কম দেখে সেই চোখটা ধীরে ধীরে বাঁকা হয়ে যায়। সেটি খুব মানে ছোট বয়সের যদি হয় তাহলে সেটি ভিতরের দিকে নাকের দিকে বেঁকে যায়, আর যদি একটু বড় বয়সে হয় সেটি চোখের বাইরের দিকে বেঁকে যায়। তো এইটাও হতে পারে অ্যামব্লাইপিয়ার কারণে। আর চোখের ভেতরে যদি কোনো প্যাথোলজি থাকে, অন্য কোনো রেটিনাতে যদি কোনো সমস্যা থাকে, তখন সে ওই চোখটা ব্যবহার না করতে ওই চোখটাও বেঁকে যেতে পারে। হ্যাঁ, আমরা আবার নার্ভ পলসির কারণে, নার্ভের কারণেও চোখের এই যে মনিটা বেঁকে যেতে পারে। আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত আকারে কি বার্তা আপনার রয়েছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তাই হচ্ছে, সেটি হচ্ছে চোখের রোগকে কখনো অবহেলা করা যাবে না। সেটি ডায়াবেটিস জনিত চোখের রোগ হোক, ক্যাটারাক্ট হোক, ছানি হোক, চোখে ব্যথা হোক, চোখ চুলকাক, অথবা চোখে মাথা ব্যথা করুক, এইসব যে কোনো কিছুই ওই যদি হয়ে থাকে চোখে। ইভেন আমি একটা উদাহরণ দিতে পারি। আমার কাছে একটা টিবি রোগ ডায়াগনোসিস যেটি ছিল তার ব্রেইনের টিবি। হ্যাঁ, সেটা উনি আসছিল শুধু মানে চোখে কম দেখছে। তো চোখে কম দেখছে, কোনো ব্যথা ট্যাথা নেই। আমি চোখ কম দেখার জন্য চোখের মণি যখন বড় করেছি, তখন দেখেছি চোখের ভেতরে টিবি। তো এবং এই টিবি পরে আমি ওই যে এমআরআই করিয়েও দেখলাম যে তার ব্রেইনেও চিকিৎসা নিয়ে আমার বিশ্বাস রোগীটি এখন ভালো আছে। অনেক ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদেরকে আলোকিত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, সময় হলো আজ এখানেই শেষ করবার। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।